নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত চক্রবর্তী, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজ আমি আপনাদের সাথে ব্যথা সংক্রান্ত যে ব্যাপার, যা নিয়ে পেশেন্ট সাধারণত ওপিডিতে, হসপিটালে বা বিভিন্ন ক্লিনিকে হাজির হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এবং সেক্ষেত্রে কষ্টগুলি কেমন হবে এবং কি ধরনের ব্যথা হলে তার কেমন ট্রিটমেন্ট হবে বা কি করণীয় ডাক্তারবাবুদের, এবং সাধারণত পেশেন্ট হিসেবে আপনিও জানবেন যে আপনার কোন জিনিসটা করণীয়, কি করতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি আমি নিজেও ফিল করেছি যে পেশেন্ট হিসেবে সে কি করবে বা কোথায় যাবে, কিভাবে রোগটা সারাবে বা এটা কি হয়েছে সেটা জেনে উঠতে, বুঝে উঠতে একটা দীর্ঘ সময় চলে যায় এবং সঠিক ট্রিটমেন্টের বড় অভাব হয়। পেশেন্ট ততদিনে অনেক কিছু হারিয়ে ফেলে। যেমন ধরুন, ব্যথা হলে জয়েন্ট ডিফর্মিটি হতে পারে, ব্যথা হলে জয়েন্ট সোয়েলিং হতে পারে, ব্যথা বা ফোলা থেকে আরও অন্যান্য কষ্ট হতে পারে। যেমন ধরুন, হাঁটু অনেক সময় ড্যামেজ হয়ে যায়। তো এই যে ব্যথাগুলো, যে পেনগুলো, এটা তো বিভিন্ন ধরনের, বিভিন্ন কারণে। তো এটা আমাদের এই ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সাথে থাকুন এবং এটা সম্পর্কে আপনাদের একটা ধারণা আপনাদের মধ্যে এসে যাবে। আপনারা এটা আপনাদের নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে আপনারা কাজে লাগাতে পারবেন। তো সাধারণত যে ব্যথাগুলো আমরা পাই, যেটা রিউম্যাটিজম বলছি আমরা, মেজর যে কেসেস, যে রিউম্যাটিজমগুলো, সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, যেটা ডিজেনারেটিভ ডিজিজ, অর্থাৎ হাড় ক্ষয় থেকে হচ্ছে। যেমন ধরুন হাঁটু, এটা তার কমন এক্সাম্পল, কমন উদাহরণ। ঠিক এই রকমই বল অ্যান্ড সকেট জয়েন্ট, হিপ জয়েন্টেরও কিন্তু অনেক সময় এই ধরনের ডিজেনারেটিভ চেঞ্জ আমরা দেখতে পাই এবং ব্যথা হয়। এটা হলো অস্টিও আর্থ্রাইটিস থেকে ব্যথা, অর্থাৎ হাড় ক্ষয় থেকে ব্যথা। এই ধরনের ক্ষয় কোনো ক্ষেত্রে আমরা এলবো বা শোল্ডারেও পেতে পারি কোনো সময়। এইবার ঠিক ওইখানেই রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অর্থাৎ যেটা রিউম্যাটিক, অরিজিনাল রিউম্যাটিজম, এটা হলো একটা অটোইমিউন ডিজিজ, অটোইমিউন কন্ডিশন, যেখানে ইমিউন সিস্টেমটা অ্যাটাক হয় এবং অনেকটা অ্যাফেক্টেড হয়ে যায় জয়েন্টগুলো। জয়েন্ট পেন হয়, জয়েন্ট ইনফ্লামেশন হয়, জয়েন্ট ডিফর্মিটি হয়। এই ক্ষেত্রে আমরা কোনো সময় সেরো পজিটিভ অ্যান্ড সেরো নেগেটিভ এর মধ্যেই আমরা পাই একটা বাত হিসেবে, এবং সেখানে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে প্রয়োজনীয় ট্রিটমেন্ট বা যা আমাদের করণীয় আমরা সেটা করি। এইবার ধরুন, ঠিক একই ধরনের জয়েন্ট সোয়েলিং হয়েছে, জয়েন্ট প্রচুর ফুলে আছে, একটা জয়েন্টের রেডনেস আছে, জয়েন্টগুলো বেশ চলার জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে। স্পেশালি ধরুন যেটা অ্যাঙ্কেল জয়েন্ট, অর্থাৎ পায়ের গোড়ালি বা লোয়ার পোর্শন, এবং স্মল জয়েন্টগুলো ফুলে আছে। এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে ইউরিক অ্যাসিড লেভেল এলিভেটেড হয়েছে, অর্থাৎ বেড়ে আছে, অর্থাৎ এটাও একটা মেটাবলিক ডিজিজ। যেমন এটা একটা অটো ইমিউন ডিজিজ, তেমনি গাউট হলো একটা মেটাবলিক ডিজিজ। এটা মেটাবলিজমের বাই প্রোডাক্ট, এবং এখানে ইউরিক অ্যাসিড মাত্রাতিরিক্ত বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা গাউটের যা মেজারমেন্ট বা গাউটের যা ট্রিটমেন্ট, ঘেঁটে বাতের যা ট্রিটমেন্ট, সেটা আমরা করব। অনেক সময় বয়স্ক মানুষরা মোরলেস অনেকেই গাউটে এফেক্টেড হন। বার্ধক্যজনিত কারণে যখন অন্যান্য জয়েন্টের ব্যথা আসে, তার সাথে গাউটও পজিটিভ হয়, ধরুন গাউটও দেখা যায়। এইবারে এই ক্ষেত্রে ইউরিক অ্যাসিড যখন খুব বেশি মাত্রাতিরিক্ত বেড়ে থাকে, তখন কিন্তু আমরা আরও অন্য কমপ্লিকেশনও দেখতে পাই। যেমন ধরুন কিডনি ডিজিজ, সিকেডি, যেটা ক্রনিক কিডনি ডিজিজ হয়, সেক্ষেত্রেও আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে থাকে। ক্রনিক রেনাল ফেলিয়ারেও হয় এটা। এবারে এই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, বাতের আরেকটা জিনিস, সেটা হলো সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাস, অর্থাৎ SLE। এটাও একটা অটো ইমিউন ডিজিজ। এটা মাল্টিপল জয়েন্ট, মাল্টিপল অর্গান, স্কিন, কিডনি, ব্রেন, আরও অন্যান্য জায়গাকেও অ্যাফেক্ট করতে পারে। আর SLU খুব
জটিল একটা জিনিস, এটাও একটা ব্যথার কারণ। যেমন আরএ ফ্যাক্টর, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, যেমনি গাউট তেমনি এসএলই। এইবারে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি বা স্পন্ডাইলো আর্থ্রোসিস, যেমন ধরুন অ্যাঙ্কাইলোসিং স্পন্ডালাইটিস। এটা সাধারণত কি হয়, দুটো জায়গাকে বেসিক্যালি এফেক্ট করে, যেমন ধরুন সার্ভাইকাল রিজন, স্পাইন এবং স্যাক্রোইলিয়াক জয়েন্ট। স্যাক্রাম এবং ইলিয়ামের যে জয়েন্ট কোমরে, সেই জায়গাটাকে এফেক্ট করে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিসে, এবং এখানে একটা জয়েন্টের চেঞ্জ এসে যায়। আর একটা অন্য কারণ হলো সোরিয়াটিক আর্থ্রাইটিস। আর সোরিয়াসিস মানে আমরা সবাই জানি স্কিন ডিজিজ, বিক্ষিপ্ত বিভিন্ন ধরনের স্কিন র্যাশ থাকে শরীরে, যেগুলো কিনা সেই র্যাশগুলো সারছে না, দীর্ঘদিন ধরে আছে। তার সাথে যদি জয়েন্ট ইনফ্লামেশন হয় তাহলে সেটা সোরিয়াটিক আর্থ্রাইটিস। এটাও কিন্তু খুব ডিফিকাল্ট ডিজিজ। এইবার আরও একটা নতুন এই ধরনের জয়েন্ট ইনফ্লামেশন বা বাতের কথা বলি, সেটা হলো জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রোসিস বা আর্থ্রাইটিস। যেমন ধরুন এটা সাধারণত 15-16 বছরের নিচেই কম বয়সীদেরই হয়। এক্ষেত্রে জয়েন্ট ইনফ্লামেশন হয়, জয়েন্ট স্টিফনেস হয়, এবং এর মধ্যেই একটা কথা আছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস মানে তো জয়েন্ট সোয়েলিং, আর ইডিওপ্যাথিক দ্যাট মিনস দ্য কজ ইজ আননোন, মানে সাধারণত এর কজ ডেফিনিট ডায়াগনোসিস করা যায় না, যে কি কারণে এত শৈশব অবস্থা থেকে জয়েন্ট সোয়েলিং এবং ব্যথা হয়েছে বা কষ্ট পাচ্ছে। তাহলে এই যে ফ্যাক্টরগুলো, মানে এত ধরনের বাতের ব্যথা পেশেন্টের হয়, রোগীদের হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, আমরা কিভাবে বুঝতে পারবো যে আমরা এই রোগে ভুগছি বা এটা হয়েছে, বা আমাদের কি কি ধরনের পথ্য নেওয়া প্রয়োজন বা কি কি প্রিভেন্টিভ মেজার আমরা নিতে পারি। যেমন ধরুন আমাদের প্রাথমিক যে টেস্টগুলো করে নেওয়া দরকার তা হলো ইএসআর, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, সিআরপি, আরএ ফ্যাক্টর এবং ইউরিক অ্যাসিড। এটা আমাদের এই 4টা টেস্ট করে নেওয়া খুবই প্রয়োজন। যেমন ধরুন আরএ ফ্যাক্টর আমরা যদি করি, তাহলে এই যে অ্যান্টিবডিটা প্রডিউস হচ্ছে কোথা থেকে, না অটোইমিউন সিস্টেম থেকে। ইট ক্যান অ্যাফেক্ট দ্য হেলদি টিস্যু, এটা হেলদি টিস্যুকে অ্যাফেক্ট করতে পারে অ্যাজ এ ব্লাড টেস্ট মার্কার, এবং এটা যদি পজিটিভ হয় তাহলে হাই রিস্ক অফ জয়েন্ট ড্যামেজ। তাহলে ধরুন আরএ ফ্যাক্টর ব্লাডের মধ্যে বেশি পাওয়া গেল মানে আরএ ফ্যাক্টর পজিটিভ, দ্যাট মিনস হায়ার রিস্ক অফ জয়েন্ট ড্যামেজিং ডিজিজ বা জয়েন্ট ড্যামেজিং অটোইমিউন ডিজিজ। তাহলে আরএ ফ্যাক্টর পজিটিভ হলো, আরএ ফ্যাক্টর হলে আমাদের সঠিকভাবে ট্রিটমেন্ট করা এবং প্রথম থেকে ট্রিটমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। তাহলে আমরা যদি এটাকে নেগলেক্ট করি তাহলে এই জয়েন্ট ড্যামেজের প্রসেসটা কিন্তু চলতেই থাকবে। আমরা কোনো সময় মনে করতে পারি যে জয়েন্ট ব্যথা কমে গেছে, আমরা মেডিকেশন বন্ধ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের বিপদ নিজেরাই ডেকে আনছি। কেন না, মেডিকেশন বন্ধ, তার মানে ওই অটো ইমিউন সিস্টেমের যে আরএ ফ্যাক্টর পজিটিভ হয়ে আছে আপনার ব্লাডের মধ্যে, ও কিন্তু আছেই, জয়েন্ট ড্যামেজ প্রসেসটা মোর অর লেস কম বা বেশি চলছেই। তাহলে আপনি কিন্তু মেডিকেশনটাকে অবহেলা করলেন, রোগটাকে বাড়তে সুযোগ দিলেন। এরপর যখন সেকেন্ডারি এর যে ম্যানিফেস্টেশনটা বেশি হবে, কষ্টটা বেশি হবে, তখন কিন্তু আর আপনি ওই ব্যথাকে কন্ট্রোল করতে কোনোভাবেই পারবেন না। এবং অনেক সময় দেখা যায় এইভাবে যখন ব্যথাকে আমরা কন্ট্রোল করতে না পারি, সেটা আমাদের নিজের দোষেই হোক বা কোনোভাবে ভুল পথ্য মেডিকেশনের জন্যই হোক, সেক্ষেত্রে আমরা তখন আমাদেরকে স্টেরয়েড নিতে বাধ্য হতে হয়। কেন, আমরা সহজ সরলভাবে যে মেডিকেশনটা করলে, এক্সারসাইজ করলে, আমাদের খাবারের মধ্যে যদি চেঞ্জ আনলে আমরা সারাতে পারতাম ইনিশিয়াল স্টেজ থেকে, আমরা সেটাকে নিজেরাই অবহেলা করে আমরা সেই জায়গাটাকে সরিয়ে দিয়েছি। এবার ধরুন ইউরিক অ্যাসিড বেড়ে আছে ব্লাডের মধ্যে, যেটা আমরা বলছি হাইপার ইউরিসিমিয়া, অর্থাৎ পিউরিন বাই প্রোডাক্ট যেটা ব্লাডের মধ্যে বেড়ে আছে, অর্থাৎ ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে আছে, গাউট হয়েছে, গেঁটে বাত হয়েছে। আপনার যে যে জিনিসগুলো খাওয়া খুবই এড়িয়ে যাওয়া দরকার,
যেমন ধরুন মুসুর ডাল, রেড মিট ছাগল মাংস বা অন্যান্য মিট ভেড়ার মাংস, বড় মাছ, আপনার এগুলো কোনো মতেই চলবে না। ছোলার ডাল, বরবটি, সিম, এক্সেসিভ টমেটো, এগুলো চলবে না কোনো মতেই। সাধারণ খাবারের উপরে আপনাকে বিশ্বাসী হতে হবে এবং সাধারণে সহজপাচ্য উইথ ভালো পরিমাণে জল, আপনাকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার ইনটেকটা বাড়িয়ে আপনাকে এটাকে সারাতে হবে এবং মেডিকেশনটা প্রপার ওয়েতে করতে হবে। তবেই কিন্তু ইউরিক অ্যাসিডকে আপনি কন্ট্রোলে আনতে পারবেন, কিডনির উপরে প্রেশারটা কম হবে এবং কিডনির কন্ডিশনটা ভালো থাকবে। এগুলো আপনাদেরকে বুঝতে হবে, সেই জন্যে আমি আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করছি। ইএসআর, ইএসআর বেড়ে গেছে মানে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট বেড়ে গেছে মানে একটা ফাস্টার সেডিমেন্টেশন মিনস দ্য হাই লেভেল অফ ইনফ্লামেশন, নন স্পেসিফিক মার্কার ফর ইনফেকশন। আমরা জানি যে ইএসআর যদি বেড়ে গেছে দ্যাট মিনস আপনার শরীরে একটা ইনফেকশন হয়েছে বা একটা এক্সিস্টিং ইনফেকশন আছে আপনার শরীরের মধ্যে, এটাকে আপনাকে বুঝতে হবে। সেটা অটো ইমিউন ডিজিজ থেকে হতে পারে, কোনো ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে, আর ক্যান্সার থেকে হতে পারে ইএসআর বেড়ে যাওয়া। তার এই যে কন্ডিশনগুলো ইএসআর আপনার প্রভূত পরিমাণে বেড়ে আছে, এটা দেখে আপনাকে কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা ফ্রম দ্য ইনিশিয়াল স্টেজ, মানে একদম প্রাথমিক অবস্থা থেকেই নিতে হবে। এবার ধরুন সিআরপি বেড়ে গেছে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন কেন বাড়ে? ভাইরাল ইনফেকশনে বাড়ে, ব্যাকটেরিয়াল ইনফেকশনে বাড়ে, অটো ইমিউন ডিজিজে বাড়ে, তার একটা ক্রনিক ইনফ্লামেশন অফ জয়েন্ট হয়, আবার পোস্ট সার্জিক্যাল ইনফ্লামেশনের ক্ষেত্রেও কিন্তু সিআরপি বেড়ে থাকে, আইবিডিতেও সিআরপি বেড়ে থাকে। তাহলে এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনে সিআরপি বাড়ে, সিআরপি বাড়লে আমরা মেডিকেশনটা সঠিকভাবে করব, ডাক্তারবাবু যেভাবে আপনাকে গাইড করবেন সেভাবে আপনি মেডিকেশন করবেন। এবং ধরুন আইবিডি হলো বা পোস্ট সার্জিক্যাল কমপ্লিকেশনে যদি যেখানে কোনো ইনফ্লামেশন থাকবে সেটা কেন হয়েছে, কী কারণে, সেটাকে আপনাকে সোনোগ্রাফি করে ডিটেক্ট করতে হবে। করার পরে আপনাকে প্রপার গাইডেন্সে লিকুইড ফুড সেইভাবে খেতে হবে যদি ইন্টারনাল কোনো জায়গায় এটা হয়ে থাকে বা কোনো আপনার ইন্টেস্টাইনের মধ্যে কোনো অবস্ট্রাকশন থেকে থাকে। এই ব্যাপারগুলো আমাদেরকে ম্যানেজ করতে হবে। এছাড়াও আমরা অ্যান্টিসিসিপি, এএনএ, অ্যান্টি নিউক্লিয়ার অ্যাক্টিভিটি আমরা টেস্ট করে থাকি বাতের জন্য। তাহলে এই যে বাতের যে ব্যথা, এক্ষেত্রে আমাদের রেডিওলজির হেল্প, এক্স রে নিতে হবে জয়েন্টের জন্য, জয়েন্ট পেনগুলো দেখার জন্য বা জয়েন্ট ড্যামেজটা দেখার জন্য। আর এই যে 4-5টা টেস্ট, এটা করিয়ে যথোপযুক্ত যদি আমরা ট্রিটমেন্ট করি এবং আমরা পথ্য নিই এবং ডাক্তারবাবুদেরকেও সহযোগিতা করি, আমাদের কমপ্লিকেশনগুলো সঠিক, ফার্স্ট ম্যানিফেস্টেশন, সেকেন্ড ম্যানিফেস্টেশন, কষ্টগুলো ঠিকঠাকভাবে যদি বলি, তাহলে কিন্তু সেরে ওঠা সম্ভব। আমি আজ ব্যথা সংক্রান্ত ব্যাপার নিয়ে বা বাত সংক্রান্ত ব্যাপার নিয়ে ছোট্ট করে আপনাদের সাথে আলোচনা করলাম। এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা কেউ কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, তাহলে এটি আপনারা অন্যজনকে, যারা এই ধরনের কমপ্লিকেশনে ভুগছে তাদেরকে আপনারা শেয়ার করুন, তাদেরকে জানান এবং এই ধরনের আপডেট পেতে আপনারা আমার সাথে থাকুন। নমস্কার।